বং দর্পণ, বিনোদন সবার জন্য। বর্ষ শেষের হিমেল উষ্ণতায় কেভ 31 এভরিওয়ানস আর্ট গ্যালারির দ্বিতীয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনী পরম্পরা V3 উদ্বোধন হলো 26 ডিসেম্বর 2025। কেভ 31 এর দ্বিতীয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা, ভাস্কর্য ও ছাপাই চিত্র। প্রবীণ অতিথি শিল্পীদের শিল্পকলার পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে স্থান পেয়েছে নবীন শিল্পীদের শিল্পকর্ম। বিচারক সুবিমলেন্দু বিকাশ সিনহার বিচারে এবারের এই প্রদর্শনীতে নবীন শিল্পীদের হাতে উঠেছে কেভ 31 অ্যাওয়ার্ড। এছাড়াও থাকছে পাবলিক চয়েস অ্যাওয়ার্ড। 30 ডিসেম্বর 2025 বিকেলে এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহার আর্ট টক কি অফ কমিউনিকেশন ইন আর্ট অনুষ্ঠিত হতে চলেছে। সব মিলিয়ে জমে উঠেছে কেভ 31 এর দ্বিতীয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। 4 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে এই প্রদর্শনী, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। তাই আজই চলে আসুন কেভ 31-এ। আজ 26 ডিসেম্বর 2025। আগের বছরের মতো আজ আমরা সকলেই এখানে সমবেত হয়েছি আমাদের গ্যালারি কেভ 31 এভরিওয়ানস আর্ট গ্যালারি সেকেন্ড অ্যানুয়াল এক্সিবিশন উদযাপন উপলক্ষে। এই বছরের এই দিনটাতে আমরা বিশেষ প্রধান অতিথি হিসাবে 3জনকে স্বনামধন্য ব্যক্তিকে পেয়েছি আমাদের মাঝে। ওনারা হলেন ম্যাডাম কল্যাণী সিনহা, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং উনি আকাশবাণীর নিয়মিত গায়িকা। আর আমরা পেয়েছি ম্যাডাম শ্যামশ্রী রায় কর্মকারকে, যিনি সাহিত্যিক জগতে ওনার খ্যাতি ছড়িয়ে রয়েছে এবং উনি সাহিত্যিক জগতে একজন উদীয়মান নক্ষত্র। আর আমরা পেয়েছি ম্যাডাম সবিতা বাসুকে, যিনি এসেছিলেন, উনি হঠাৎ চলে গেছেন, আবার উনি আসবেন বলেছেন, এই মুহূর্তে উনি নেই। এছাড়াও আমাদের এই এক্সিবিশনে আমরা অনেক সিনিয়র ব্যক্তিকে গেস্ট আর্টিস্ট হিসাবে এখানে পেয়েছি, যাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহা মহাশয়, ডক্টর সমীর কুন্ডু এবং অনেক সর্দার এবং গৌরী ভৌমিক মহাশয়, যারা
আমাদের সাথে সহযোগিতা করেছেন অনেক দিন ধরে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে আলোক প্রজ্বলনের মাধ্যমে। আমরা উপস্থিত তার আগে আমরা আমাদের প্রধান অতিথিদের একটু বরণ করব। সেটাই সেটাই আমরা আগের বারও তাই করেছিলাম। আমরা শক্তিকেই রেখেছিলাম আমাদের প্রধান অতিথি হিসেবে এবং আমাদের এই পরম্পরা আবার বজায় রেখেছি। দেখছি আর রবীন্দ্রনাথ ছাড়া তো শিল্প বা শিল্প চর্চা ভাবাই যায় না, তাই তার একটি গান দিয়ে আমরা এই প্রোগ্রামের সূচনা করছি। আর কি করছি? আচ্ছা, আমাদের ছোট্ট আর কি এই গান নাম বলে নাও। নিজে নাম বলো। জোরে জোরে। আমার নাম আরফি ভুঁইয়া। আমি একটি গান গাইছি। করো। একেবারে। হ্যালো। করো। বীণা বাজা তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার পানি খোলে। বীণা বাজা তুমি কেমন করে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে। তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে। নূতন সৃষ্টি জাগলো বুঝি জীবন পরে। বীণা বাজা তুমি কেমন করে, বাজে বলে বাজাও তুমি সেই গরবে। ও প্রভু আমার প্রাণে সকল সবে, ভীষণ তোমার বলি খাতে বারে বারে আমার রাতে। ভীষণ তোমার বলি খাতে বারে বারে আমার রাতে। জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে। বীণা বাজা তুমি কেমন করে। এবার আমাদের এখানে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের একটু অনুরোধ করব আমাদের এই আলোক প্রজ্বলনের জন্য। সবাই গলা মেলাবে। আগুনের পরশমণি ছোট্টরে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। একটা হাততালি হোক। স্যারকে একটু অনুরোধ।
আমরা আমাদের চলার পথে দেখতে দেখতে 2 বছরেরও বেশি সময় অতিক্রম করে ফেলেছি বিভিন্ন বাধা বিপত্তির পথ এড়িয়ে। নিকটবর্তী মেট্রো পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও গত 1 বছরের মধ্যে এখানে অনেকগুলো এক্সিবিশন সাফল্যমণ্ডিত হয়েছে। তাদের মধ্যে কয়েকটি হলেন পার্সপেক্টিভ, তরঙ্গ, উন্মোচন, ভার্স অফ লাইন এবং আরো অনেক। আমাদের এই বার্ষিক প্রদর্শনী এবং প্রতিযোগিতার নাম রাখা হয়েছে পরম্পরা। পরম্পরা আক্ষরিক অর্থে পরম্পরা মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সৃষ্টি জ্ঞান এগুলোর বয়ে চলা। তো এখানকার আমাদের প্রয়াস সেটাই যে আমাদের সঙ্গে আমার কাজল বাবু এসে উপস্থিত হয়েছেন। আমরা তো আসুন সঙ্গে সঙ্গে আসুন। তো আমাদের উদ্দেশ্য হলো যাতে নবীন প্রজন্ম প্রবীণদের থেকে, যারা বলিষ্ঠ শিল্পী, তাদের থেকে সমৃদ্ধ হয়, তাদের থেকে শুধু অনুকরণ নয়, তাদের থেকে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে নিজের সৃষ্টি করে এবং জগৎকে নতুন নতুন তাদের সৃষ্টিতে ঘুরিয়ে তোলে। সেটাই আমাদের উদ্দেশ্য। নতুন সৃষ্টি আমাদের যেন সমাজকে আরো সমৃদ্ধ প্রদান করতে পারে। অর্থাৎ সিনিয়র আর্টিস্টদের কাছ থেকেই যেন জুনিয়র আর্টিস্টরা শিখে সেটাকে সেই ধারাটাকে যেন প্রবাহিত করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এর সঙ্গে তো আমরা এর যে প্রতিযোগিতা একটা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই এক্সিবিশনে তরুণ শিল্পীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা পাশাপাশি একটা প্রতিযোগিতারও আয়োজন রেখেছি এবং সেখানে হচ্ছে 2টো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে এবং জুরিজ অ্যাওয়ার্ড 2টোর জন্য আমরা বিচারক মণ্ডলীদের সাহায্য পেয়েছি। ওনাদের নির্বাচনের দ্বারাই জুরিজ অ্যাওয়ার্ডটা সিলেক্টেড হবে এবং পুরস্কৃত করা হবে। আর আরেকজন একটা বলি যে এইভাবে অসংখ্য প্রতিযোগী আগ্রহ দেখিয়েছে, অ্যাপ্লাই করেছে। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আর আমাদের এই ছোট পরিসরে সবাইকে আমরা সাথ দিতে পারিনি, কিন্তু সবাই আঁকা অত্যন্ত ভালো, তাদেরকে বড় পরিসরে সাথ দিতে পারতাম। তো আমরা তার জন্য দুঃখিত যে সবাইকে আমরা কিন্তু মাত্র 20 জনকে আমরা থাকতে পেরেছি। আর তার থেকে 2 জনকে ওনারা উইনার এবং রানার্স আপ হিসেবে বেছে নিয়েছেন। এছাড়াও যেটা আমরা একটা অন্যরকম ব্যাপার, একটা অন্যরকম পুরস্কার রেখেছি, যেটা হলো ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড। মানে শুধু কি বলবো, জাজেস নয়, আমরা সাধারণ সবাই ভিউয়ার্সরাও ভোট করতে পারি। সেখানে ওখানে ভোটিংয়ের একটা ব্যবস্থা আছে, লিস্ট আছে, সবাই ছবির নাম দেওয়া আছে। যারা পার্টিসিপেটিং আর্টিস্ট তাদের ছবির নিচে শুধু নাম্বার দেওয়া, নাম দেওয়া নেই। তো 2টো বিভাগ এখানে স্পষ্ট। যারা আমাদের ইনভাইটেড আর্টিস্ট ওনাদের ছবির নিচে নাম দেওয়া আছে, কিন্তু যারা আমাদের পার্টিসিপেটিং আর্টিস্ট অর্থাৎ জুনিয়র আর্টিস্ট তাদের ছবির নিচে শুধু নম্বর দেওয়া আছে। সেই নম্বরটা কার ছবি সেটা জানতে গেলে কিন্তু দরজার পাশে লিস্ট আছে, সেই লিস্টের পাশে ভোটিং করার দরকার আছে। ভোট মানে একটা বড় জায়গা আছে ভোট করার, সেখানে আপনারা টিক দিতে পারেন যে একজন ম্যাক্সিমাম 3টে টিক দিতে পারে, 3 জনকে, ঠিক আছে। এবং এই প্রতিযোগিতার শেষে মানে এই এক্সিবিশনের শেষে সর্বাধিক যে ভিউয়ার্স টিক পাবে তিনি হবেন ওই পুরস্কারের প্রাপক, ঠিক আছে। এই প্রদর্শনীতে আমাদের সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টদের যে শিল্প কর্মগুলো রাখা হয়েছে এবং তাদের সেই শিল্প কর্মগুলোকে নিয়ে আমরা একটা ক্যাটালগ পাবলিশ করেছি। আমরা সমস্ত গেস্ট আর্টিস্ট এবং যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদেরকে অনুরোধ করবো সেই ক্যাটালগটা উন্মোচন করার জন্য।
আমাদের স্বল্প সামর্থ্যে এটুকুই করতে পেরেছি। আরো অনেক সহকারে করেছো। সবথেকে বলার হচ্ছে গ্যালারিও ভীষণ যত্ন তৈরি আর কাজও ভীষণ। ঠিক আছে, আমরা আগে নিয়ে যাই। কি আছে? আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটি। এইবার আমি একটু শ্যামশ্রী ম্যাডাম কে বলবো কিছু আমাদের এই শুভ সন্ধ্যা। এরকম একটি আন্তরিক আয়োজনে উপস্থিত থাকতে পারা আমার সৌভাগ্য। আমরা সকলে জানি যে সত্য এবং সুন্দরের মিশ্রণ হতেই তবে প্রকৃত শিল্প গড়ে ওঠে। কবি জন কিটস তেমনই বিশ্বাস করতেন। আবার আমরা যখন অগ্নিবীণার গান শুনলাম, তখন আমরা শুনলাম যন্ত্রণাকে স্পর্শ করে তবেই সৃষ্টি হয়, যা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে জড়িত। অতএব প্রত্যেকটি সৃষ্টির সঙ্গে আনন্দ, যন্ত্রণা, সত্য এবং সুন্দরের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এখানে ছবির দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরাণ থেকে মহাজাগতিক সমস্ত কিছু যেন এই ছবির মধ্যে ধরা আছে। এই যে বিন্দুতে সিন্ধু দর্শন করানোর ক্ষমতা, এই হলো শিল্পীর ক্ষমতা। কেভ 31 গ্যালারি যেভাবে আর্টকে, শিল্পকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং প্রকৃত শিল্পীর প্রতিভাকে খুঁজে নিচ্ছে, সেই সঙ্গে আমাদের বরেণ্য শিল্পীদের সঙ্গে নতুন নতুন শিল্পী পরিচয় করিয়ে দিচ্ছে, অন্যান্য শিল্প ক্ষেত্র থেকে সকলকে ডেকে নিয়ে একই সঙ্গে শিল্পকে একটি সুতোয় গেঁথে তুলছে। এর জন্য আমি তাদের অভিনন্দন জানাই। তাদের ক্রমশ আরো শ্রীবৃদ্ধি হোক, আত্মীয়তা গড়ে উঠুক আরো বেশি করে, এটুকুই আমি বলতে চাইছি। ভালো থাকবেন সকলে। অনেক ধন্যবাদ শ্যামশ্রী ম্যাডামকে। আমাদের সঙ্গে কল্যাণী সীমা ম্যাডাম আছেন। আমি ওনাকে অনুরোধ করবো হয় গানে না হলে কথায় দুটো কথা শেয়ার করবে। আর আরেকটা বলি যে উনি কি বলবো শারীরিক ভাবে বেশ অসুস্থ, তা সত্ত্বেও আমাদের ডাকে সারা দিয়ে যে এসেছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আসলে বয়স অনেকেরই হয়েছে, আমারও হয়েছে, কিন্তু গান দিয়ে যদি বলতে হয়, উনি যেমন অনেক সুন্দরভাবে বললেন যে কিভাবে অগ্রসর হওয়া যায়। আমি একটু বলি, প্রেম ভালোবাসা সেটা তো প্রত্যেকটা মানুষের যেমন থাকবে, তেমনি শিল্পের প্রতি সবার যে প্রেম ভালোবাসা সেটা থাকাটা তো দরকার, না হলে এগিয়ে যাবে কি করে। আমি সেইটা যেন কোনোভাবেই বিচ্যুতি না ঘটে। হ্যাঁ, আজকে আমি যেহেতু সঙ্গীত পরিবেশন করি, আমি যে বয়সে পৌঁছেছি, আমি যদি পিছন ফিরে দেখি, হ্যাঁ, আমি সেই ভাবনাটা একটু আপনাদের কাছে বলছি। পিছন ফিরে দেখা বলতে আমি এতদিন যা করেছি, আমি তো ভবিষ্যতে অনেক কিছু দিতে পারবো না, কিন্তু সেই ভাবনাটাকে আমি বোঝাতে চাইছি। সবাই যেন সেই প্রেম ভালোবাসা নিয়ে ছবি আঁকাতে যেন এগিয়ে যায়। আমি একটু আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করছি ছোট্ট করে। আমার গলা যদিও খুব ভালো নেই। নিঃশব্দ চারণে প্রেম এসেছিল, তাই স্বপ্ন মনে
হলো তারে দিনী তাহারে আসল প্রেম এসেছিল বিদায় নিল যাবে শব্দ পেয়ে সে তখনো স্বপ্ন কায়া বিহীন নিষিদ্ধ তিমিরে দিলে দূর পথে দীপ শিখা রক্তি মরে প্রেম এসেছিল নিঃশব্দ চারণে প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে দিনী তাহারে আসল প্রেম এসেছিল। এই গানটা করার একটাই কারণ যে আপনারা যারা মানে তুমি বলছি যারা আমার ছেলের মতন বয়স তাদের এবং বাকি সবাইকে আপনি বলে বলছি যে যেন তোমাদের স্বপ্নগুলো যেন সুদূরে বিলীন না হয়ে যায় এবং মরীচিকার পেছনে যেন ছুটতে না হয়। এখন থেকে সবাই ভীষণ ভালোভাবে প্রেমটাকে জাগিয়ে নিয়ে তোমাদের সৃষ্টি কাজে নিজেদের নিয়োজিত করো আর কি, এটাই বলছি। কারণ আমি গান বাজনা করি কিন্তু কখনো কারোর সাহায্য নিয়ে কোথাও উঠবো এটা কখনো করিনি, করবো না, এটাই বলতে চাইছি। হ্যাঁ, সিনিয়র শিল্পীদের নিশ্চয়ই অনুকরণ করবে না, অনুসরণ করবে, এটাই হওয়া উচিত। হ্যাঁ, এখন গান সঙ্গীত মেলা চলছে, জন্মোৎসব হয়, সব জায়গাতে আমি কিন্তু এনলিস্টেড, কিন্তু আমি গিয়ে সোজা কথায় তেল দিই না, সেই জন্য আমি কোথাও গান গাইছি না। আজকে এখানে গাইলাম তোমাদের সামনে। সুন্দর করে পরবর্তী প্রজন্মের জন্য একটা যে কথাটা বলি না, যে নিজেদের স্বপ্নটাকে সফল করার জন্য নিরন্তর প্রয়াস করে যেতে হবে, কারো মুখাপেক্ষী হয়ে নয়, বরং নিজেকে স্বাবলম্বী করে নিজের মধ্যে যে নিজের যে প্রতিভা আছে সেটাকে জাগরিত করে। আমাদের পরবর্তী আমরা প্রায় আমাদের অন্তিম পর্বে পৌঁছে গেছি, মানে আমরা ছোট প্রোগ্রামে আসল প্রোগ্রাম তো বাকি, আমরা সবাই ছবিগুলো দেখবো সেটা বাকি। তার আগে আমাদের আচ্ছা হ্যাঁ, যেটা আরো গুরুত্বপূর্ণ কথা, আর যারা উপস্থিত আছেন আমি যদি কেউ একটু দুবার এক কথা বলেন তো আমি অনুরোধ করবো তোমার কথা কয়ে কেউ যদি বলেন, অলোক বাবু বা সুরেন্দ্র স্যার। আমি এখানে গত বছর একবার এসেছিলাম, আমার এসে প্রথমেই মনে হচ্ছিল যে এখন তো অনেক গ্যালারি তৈরি হচ্ছে, আমরা যাই বা দেখি, কিন্তু ভীষণ যত্ন করে ভীষণ সুন্দর ভাবনা নিয়ে ওরা গ্যালারিটাকে শুরু করেছে। আর আমি একটু এই ছবি আঁকা 35 বছর আছি, কিন্তু এই ছবি আঁকার মধ্যে দিয়ে আমি আরেকটু অন্য শিল্পকে ঘিরেই আমি অন্য কাজ করি, যেটা হচ্ছে আমি প্রায় 12 বছর আলিপুর সেন্ট্রাল জেলে ওমেন কারেকশনাল হোমে আমি ওখানকার কয়েদিদের নিয়ে আমি কাজ করেছি ছবি আঁকা। মানে অসাধারণ। আমি সব শিল্পীদেরকে, যদি আমার যারা ছোট তাদেরও আমি বলবো যে এটা শুধু ছবি আঁকছি আমরা নাম করছি বা আমাদের বাহবা দিচ্ছে, আমাদের সম্মান জানাচ্ছে, শুধু তা নয়, ছবি কিন্তু একটা মানুষকে কথা বলায়,
ছবি কিন্তু মানুষকে বদলায়, ছবি না শুধু মূর্তি, সমস্ত রকম ফর্ম অফ আর্ট আমি এইগুলোর কাজ করতে গিয়ে ভীষণ ভাবে দেখেছি আর আশ্চর্য লেগেছে। মানে যারা 7টা খুনের আসামি তাদেরও আমি কাজ করিয়েছি, আমি দেখেছি তাদের হাত দিয়ে কি শিল্প বেরোচ্ছে এবং তারপরে তাদের মাস 3-4 কাজ করার পরে মানুষের পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আমি এটা অনেক কিছু, অনেক ঘটনায় আমার কাছে আছে, অনেক কিছু যেহেতু এত বছর কাজ করেছি আমি এটা বলতে গেলে অনেকটা সময় যাবে। আমি সব থেকে যেটা বলবো, মনটাকে অনেক বড় করতে হবে ছবি বা শিল্পের কাজে কাজ করতে গেলে, তবেই আমাদের কাছ থেকে ভালো শিল্প বেরোবে এবং সেটা যেন সামাজিক ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি, সবার মধ্যে এই প্রচেষ্টা থাকবে। আমি তোমাদের অসংখ্য জানাচ্ছি। তো আজকে এটা আমার বেশ কিছু ছাত্রছাত্রীদের কাজও আছে এখানে, অনেকবার অনুরোধ করা হয়েছিল, আমি সেই জন্য এসেছি, খুব ভালো লাগছে। আমার মনে হয় একটা গ্যালারি খোলা, আমরা সবাই জানি আজকালকার দিনে খুব কঠিন ব্যাপার এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আরো কঠিন হয়তো। আমি তো মনে প্রাণে চাইবো যে এখানে আমাদের মধ্যে এরকম মানে এই বাঙালিদের মধ্যে এরকম একটা সংস্থা মানে সেটাকে চালানো, এবং বিশেষ করে আমি তো বলবো যে প্রবীণ শিল্পীদের নিয়ে তো অনেকেই কাজ করেন, অনেক গ্যালারি, নবীনদের নিয়ে সত্যি খুব কমই কাজ আমরা দেখতে পাই বিভিন্ন গ্যালারিতে। আমি সেদিক থেকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো ওনাদেরকে, কারণ এটা সত্যি একটা বিরাট বড় পদক্ষেপ। কারণ সেখানে যত না বিজনেস জড়িত আছে, আমি বলবো ভালোবাসার ছোঁয়াটাই বেশি। সেই জন্য আমি আগামী দিনের জন্য শুভেচ্ছা, শুভকামনা, অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। মানে আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগলো আজকে। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আগে এগিয়ে যাই, তাকে আর কেউ যদি একটু কিছু বলতে চান তো খুব ভালো হবে। এক কথা বলেছেন। নমস্কার সবাইকে, এখানে উপস্থিত ভদ্রমহিলা। এখানে এসে তো আমার প্রচন্ড ভালো লেগেছে। এখানকার ব্যবহার, এখানকার আতিথেয়তা সবসময় ভালো লাগে। এখানকার এক্সিবিশন সবসময় একটা মাত্রা যোগ করে। সবসময় আমার একটা ছোট্ট একটা বক্তব্য, যেটা হচ্ছে নতুন প্রজন্মদের জন্য বলা, বা যারা ছবি আঁকেন তাদের ক্ষেত্রেও তো বলা, যে ছবি এমন একটা জিনিস, সেটা তো একটা ভাষা। ছবি একটা সারা বিশ্বময় এই ভাষাটা নিয়ে ব্যবহৃত হয়, প্রত্যেকে ভাষা বুঝবে ছবির মাধ্যমে। এই ছবি যখন আমরা আঁকবো, সেটা তার মধ্যে একটা কথা থাকবে, কাব্য থাকবে, গল্প থাকবে। ছবি এসে দেখলাম, কেমন লাগলো না লাগলো, চলে গেলাম, ছবিটাকে দেখতে হবে। ছবিটা না দেখলে, তার মধ্যে না ঢুকলে সেই ছবি সম্বন্ধে তো কিছু বোঝা যাবে না। ছবিটাকে ভালো করে অনুধাবন করতে হবে, দেখার একটা সময় দিতে হবে। সেই সময়টুকুনি না দিলে, যেমন আমরা বই যে কোনো একটা কবিতা পড়ি বা একটা গল্প পড়ি, তখন সেটাকে তো একবার দুবার পড়লে তো তার টোটাল মানেটা বোঝা যায় না। ঠিক সেই রকমই ছবির ক্ষেত্রেও তাই। ছবির মধ্যে কাব্য রূপে আছে, গল্প রূপে আছে, সামাজিক অনেক কিছু আছে। সামাজিক অনেক কথা, অনেক কিছু বক্তব্য, এর মধ্যে দিয়ে এমন এমন শিল্পীরা আছেন রেভলিউশন এনেছেন, হ্যাঁ, দারুণ ভাবে রেভলিউশন। যেমন একজনের নাম বলতে পারি, এখানকার শিল্পী বিদেশি শিল্পী ফ্রান্সিসকো গোইয়া, উনি ছবি এঁকে বিপ্লব ঘটিয়েছেন। তো এর মধ্যে দিয়ে অনেক কিছু করা যায় ছবির মাধ্যমে দিয়ে। ছবি যে কেউ আঁকলো ঠিকই, কিন্তু তার মনের অভিব্যক্তি ঠিক যদি পরিস্ফুটন না হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা হয় না। কিন্তু তার জন্য একটু অধ্যবসায়ের দরকার হয়। অধ্যবসায় না হলে আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের আছে প্রতিভা, তাদের কথা আলাদা একটু। এছাড়া যারা চেষ্টা চালাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি আরো বেশি করে করতে বলি, একটু তারা অধ্যবসায়ের দিকে, অর্থাৎ ছবিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করা, ছবিকে ড্রয়িং শেখা, একটু এগুলো দরকার আছে। এগুলো না হলে আবার ছবিও ক্ষেত্রে সেই মাত্রাটা পাবে না, সেই বক্তব্য আনতে পারবে। এইটুকুনি আমার বক্তব্য। একটু অপ্রিয় কথা বলছি। ছবি নিয়ে অনেক ব্যাখ্যা হলো, প্রেম হলো, ভালোবাসা হলো, সবকিছু হলো।
নতুন প্রজন্মের কথা বলো, টাকাটা আসবে কোথা থেকে? খুব সব থেকে বড় এটা বলা হয়। আজকে এই এসে দাঁড়িয়ে আমি যখন জুনিয়র ছিলাম, কালো চুল ছিল, আমার সিনিয়ররা ওই পাকা ছিল, তারা বলতেন দেখছি, দেখবো, ব্যাপারটা ভাবতে হবে, এইসব বলে চলে ঘন্টাখানেক সঙ্গে সময় নিশ্চয়ই সবাই দেখেন। ওই যখনই নাকি বিজেপি তৃণমূলকে অ্যাটাক করে, তৃণমূল চলে যায় ইউপিতে, আর আমাদের সিনিয়ররা চলে যেতেন ফ্রান্সে। এখন সেই ধারাটা কিন্তু কিছু মনে করবেন না, রয়ে গেছে। আমি কথার মাধ্যম দিয়ে একটা উদাহরণ জাস্ট একটা দিই, ছোট্ট করে একটা না এখনো কিন্তু সত্যিকারের দেখুন, যারা সিনিয়র আছে, আমি এখন সিনিয়রের মধ্যেই করি, আমরা সত্যি কি আমাদের পরের প্রজন্মের জন্য কিছু করি? আমার মনে হয় না, আমি অন্তত করিনি, ব্যক্তিগতভাবে আমি করিনি। আর আমি যাদেরকে দেখি তারা কতদূর কি করছে আমার সন্দেহ আছে। হ্যাঁ, অনেক জায়গায় নাম টাম লেখানো হয়, 1200 টাকা এনুয়াল লাগে, হ্যান লাগে, ট্যান লাগে, এক একটা দল উপদল। উনি যেটা বলছিলেন যে ওই তৈলমর্দনের একটা ব্যাপার তৈরি হয়ে যায় ছোট ছোট গ্রুপে। তার সাথে এখন যেটা বিপদ হয়েছে, 12 তারিখে রিটায়ারমেন্টের পর 15 তারিখে শিল্পী হয়েছে। অর্গানাইজার আছেন, 700 টাকা দিলেই এই গ্যালারিতে ছবি ঝুলে। তার জন্য এই যে গ্যালারিতে ছবি ঝুলে, আমার যৌবনে যে আমরা একটা আর্ট নিতাম, আমার ছবি ঝুলেছে গ্যালারিতে, এখন তার উপায় নেই। পাশের জন বলবে আমার দুটো ঝুলেছে, সে দিল্লি করে আসছে। যারা নাকি এই ছবি আঁকাটাকে শখ হিসেবে না নিয়ে পেশা হিসেবে নিচ্ছে, তারা কি করবেন? উনি কদিন চালাতে পারবেন গ্যালারি যদি ছবি বিক্রি না হয়? আমার বাড়িতে গেছে বলে আমি ছবি দিয়েছি, তার মানে আমি খরচ করে এতটা কষ্ট করে ছবি আঁকতাম না। খুব সোজা কথা এটা। কতদিন চালাবেন? কারণ শহরে, কলকাতাতেই জানবেন, শহর ঘরগুলো এখন অনেকেই গ্যালারি করে ফেলেছে, আর সেখানে বেশ ধুমধাম করে চলছে। 1200 টাকা 700 টাকা হচ্ছে একদম খালি কথা। একদম যেটা হচ্ছে সেটাই আপনার অ্যাডভাইসটা বলুন, নেগেটিভটা বলতে না, নেগেটিভটাকে যদি জানা না, যায় না, নিশ্চয়ই। তখন একটা পজিটিভ ব্যাপার উঠে আসে। কিন্তু পরের ব্যাপার কথাটা বলছি, একটু বলুন। পজিটিভ ব্যাপারটা কিন্তু ওটাটা যে আমাদের হাতে আছে তা নেই। কারণ আমাদের রাজ্যের সার্বিকভাবে শিল্পর একটা ব্যাপার না থাকলে না কখনোই বাজারে পয়সা আসবে না। একটা সময় তো ছিল, নিশ্চয়ই ছিল, আসলে ছিল। নিশ্চয়ই ছিল। সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এটা নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল। আরো সব থেকে দুর্ভাগ্য, আমাদের কোন শিল্পীরা কিন্তু খুব একটা, কোন শিল্পী বলবো না, সরি, সমাজ সচেতন নয়। আবার সমাজ সচেতন হলে তারা রেলওয়েতে 50,000 মাসোয়ারায় ঢুকে যান, আবার বেরিয়েও আসেন অনেক সময়, তারপর আবার বিপ্লবী হয়ে যায়। এটা হচ্ছে তো সমাজ সচেতন নয় বলে আমি তাই সরি বললাম। আছে, ওইভাবে সচেতনটা হলে হবে না। আর আমরা যারা ছবি আঁকার লোক, এর জন্য হচ্ছে কি আমরা খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যারা 700 টাকার গ্রুপ, 1200 টাকার গ্রুপ, আবার আমরা সবাই না কিন্তু একটা বিচ্ছিন্নতা ভুগছি। এর মধ্যে কিন্তু না সবকিছু করা যায় সংগঠন হবে, এটা কিন্তু ভীষণ দরকারি। এটা করোনার পরের থেকে এটা চালু হয়েছে বেশি, এটা আরো বেশি হয়েছে। আমি খুব রিসেন্টলি আমি দিল্লি গেছিলাম, 6 থেকে 12 তারিখ পর্যন্ত ছিল এক্সিবিশন। আমার ভালো লাগলো, আমাদের কিন্তু বেশ ছবি বিক্রি হলো, বা ওখানকার লোকেরা যেভাবে রিয়াক্ট করলেন, আমাদের 5 জনের একটা গ্রুপ ছিল। ছাড়া এটা হয়। ঠিক আছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমি দেখলাম যে ছবিটা কিন্তু এখনো কিন্তু কাটে। আর সব থেকে বড় কথা, ছবির কিন্তু দামটা ভালো, যেটা আমাদের আমাদের শিল্পী বাঁচবে কি করে? একেবারে তাই, একেবারে তাই। এইবার আমাদের এখানে যেটা নাকি সব থেকে যে বড় কথা হচ্ছে, এই যে আমরা 5 জন গেলাম না, আমরা কিন্তু ফিরে এসে 5 জন 5 দিকে হয়ে গেছি। এই 5 জন একসাথে থাকলে কিন্তু এই 5 জনের জীবিকাটা অনেকটা যেন আশ্বাস পেত। প্রত্যেকটা গ্রুপেই আমি দেখেছি এই জিনিসটা হয়। এটা নিয়েও কিন্তু ভাবার ব্যাপার আছে। আমরা নিজেরাই বিচ্ছিন্নতাবাদে ভুগি। হ্যাঁ, সুতরাং আমরা এবার প্রতিবাদটা করবো কিভাবে, বা দাবিটাই বা করবো কিভাবে, তাই না? যোগানটা আসবে কোথেকে? কোথা থেকে আসবে বলুন? আর রঙের ক্যানভাসের যা দাম, তুমি একটা হোয়াইট ক্লিপ কিনলাম অয়েলে 350 আমি হোম ডেলিভারিতে খাই, আমার ডেলি খরচ হচ্ছে 230 থেকে 240 টাকা।
ঠিক আছে, ফ্ল্যাটটা না হয় নিজের আছে, আমার তো এই টাকাটা তুলতে হবে, সেটাই না? আমার ছবিটা তো বিক্রি করতে হবে, আমি খাবো কি তাহলে? আমি তো এখন কিছু আর করি না। এক্ষেত্রে আরেকটু যদি অন্য দিকটাও যদি ভাবা যায়, ধরুন এর আগে তো আরো 15 বছর 10 বছর আগেও অনেক বড় বড় ক্যাম্প হয়েছে, হ্যাঁ, এবং দেখা গেছে যে 300 400 600 জনেরও ক্যাম্প হয়েছে। তো সেখানে দেখা গেছে যে মানে 60% ছবি কিন্তু ক্যাম্পের ছবি, সুতরাং সেটা যোগ্য না, একেবারেই যোগ্য না। এবং সেই ইনভেস্টমেন্ট যেটা করেছে যিনি, তার কাছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের শিল্পীদের ক্ষেত্রে, আমি বলছি তার ইনভেস্টমেন্টটা কিন্তু পুরোটাই পুরো আটকে গেছে, যার জন্য এখন প্রচুর ক্যাম্প ছোটখাটো হচ্ছে, কিন্তু ওই বড় আকারে যে আমাদের ধরুন আরো 15 বছর আগে হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। আবার ঠিক আর একটা জিনিস, মানে আমি দেখেছি, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই বেরিয়েছি ধরুন আরো 25 বছর আগে, কিন্তু এরকমও দেখেছি যে ধরুন অ্যামাউন্টের যে দামগুলো রাখছে শিল্পীরা, সেটাকে একটু ভাবতে হবে। আজকে আপনি 25-30 বছর কাজ করে যে জায়গায় পৌঁছে আপনি যে দাম রাখছেন ছবি, দেখা যাচ্ছে 2 বছর কাজ করে 70,000 টাকা দাম রাখছেন। এটা তো এটা হয়ে তো বাজারটা নষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। উল্টো জিনিস হচ্ছে, আবার 15,000-এ ছেড়ে দিচ্ছে ভালো ছবি, সেটা বাধ্য হচ্ছে। বাজার কিন্তু শিল্পীরা অনেক ক্ষেত্রে নষ্ট করছে, হয়েছে আমার সামনে হয়েছে 5,000 10,000 ছেড়ে দিচ্ছে। আমরা কিছু অপ্রিয় বাচ্চার ব্যাপার তো আছে, কিন্তু জীবনের সব জড়িয়ে আছে, জীবনের সব তো ছবি নয়, ছবি সব সেগুলো তো বিস্তারিত আলোচনা করবো। কিন্তু একটা জিনিস, এই যে টেকনিক বললাম, প্রকাশ করতে কিন্তু টেকনিক লাগবে, টেকনিকের মাধ্যমে। অর্থাৎ আমার নিবেদনটা কিছু আয়োজন উপকরণের মাধ্যমে আমি নিবেদন করছি, নিবেদনটাই আসল, কিন্তু আয়োজন উপকরণটা দেবতার কাছে পৌঁছায় না, যাকে নিবেদন করছি তার কাছে পৌঁছায় না, কিন্তু নিবেদনটা দেয় সেটা বিমূর্ত। আয়োজন উপকরণটা যদি অনেক বড় হয়ে যায়, নিবেদনটা তাকে দিয়ে আর পৌঁছায় না। আজকে ছবির জগতে সরকার বলে যেটা দেখা যাচ্ছে, টেকনিকটা প্রাধান্য পেয়ে যাচ্ছে, সেটা যেন না হয়, নিবেদনটা যেন সঠিক থাকে। সেই কারণে পুরো শিল্প বিবর্তনের ধারাবাহিক ডেভেলপমেন্ট যদি দেখি, তাহলে কিন্তু উপকরণটা কমতে কমতে শিল্পীর কন্ট্রিবিউশন, শিল্পীর অবদান সেটা বাড়ছে, অর্থাৎ শিল্পের ফর্ম থেকে তার কন্টেন্টটা বড় হচ্ছে। আজকে সময় নেই, শনিবার আমি একটা ছবির কথা বলবো, এখন বলে ভালো হবে যে ছবিটা সামনে নেবে, কিন্তু ওটা মনের মধ্যে গেঁথে যাবে সবাই ছবিটা দেখে। অর্থাৎ অবনীন্দ্রনাথের দেয়া একটা ছবি, আমি শনিবার দিয়ে আলোচনা করবো। আসলে যে বিষয় কিন্তু আসলে ঢুকিয়ে তুলছে, দেখবেন যে মঙ্গলবার মঙ্গলবার হবে হিসেবে তাদের আমরা ঘোষণা করছি। অনুরোধ করবো তোমরা এসে আপনাদের পুরস্কার সার্টিফিকেট সংগ্রহ করতে। রানার্স আপ সুমন্ত দাস, আপনি কি আছেন? আমরা আগে থেকে এই নামটা বলতে পারিনি, কারণ কি এটা ডিসিশন হয়েছে কিছুক্ষণ আগে মাত্র, তো সেই জন্য আগে থেকে আমরা এটা বলতে পারিনি। আর চাইছিলাম তোমরা সবাই আসবে এবং একটা সারপ্রাইজ থাকবে, তো যাই হোক উনি এসব আসতে পারেনি। তো উইনার হিসেবে বেছে নিয়েছেন আতিশ সিনহাকে। আপনি কি আছেন? অনুপস্থিত আছে কি? আমরা কেউ ঠিক আমাদের অনুষ্ঠান শেষে না, এটাই আমাদের আসলে শুরু। বলে দিচ্ছি, আমি এই গ্যালারির প্রতিবেশী, পাশের রাস্তায় আমার বাড়ি। আমি ছোটবেলা থেকে আঁকার সাথে যুক্ত পরোক্ষভাবে। আমরা দেহ দিয়ে আঁকি, আপনারা তুলিতে রং তুলি দিয়ে আঁকেন। যাই হোক, আমার মাইম আর্টিস্ট, নাচ এবং অভিনয়টা আমার বিষয়। সব থেকে আমার ভালো লাগা এইখানে
যে আমি যে এই অঞ্চলে থাকছি 35 বছর ধরে, ছোটবেলা থেকে এখানে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, সবকিছু হয়েছে। কাছেই হসপিটাল, ওদিকে মেট্রো, এদিকে বাইকের শোরুম, ওদিকে মৌচাক, ওদিকে আস্তে আস্তে জমে উঠছে। এর মাঝখানে এরকম একটা অ্যাটমসফিয়ারের মাঝখানে ছবি টাঙানো হচ্ছে, ছবি লোক আঁকছে, এইখানে এসে সেগুলো ঝোলানো হচ্ছে, গুণীমানীজন আসছেন এবং কারো কারো পদধূলি আমার বাড়িতে পড়ছে। এটা আমি ব্যাপক খুশি। আমি এত সুন্দর একটা অন্যরকম অ্যাটমসফিয়ার যে হচ্ছে, তার পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন, একটা আঁকা নিয়ে চর্চা এই চত্বরে হচ্ছে, এটাতে আমি খুব গর্বিত এবং ভালো লাগা। এবং আমি আসি 3 বছর ধরেই আসছি প্রায়। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো করে ছবি এঁকে এখানে সবাই এসে দেখা এবং দেওয়া ছবি এগুলো নিয়ে একটা চর্চা হোক। শুধু কেন একাডেমি হবে, শুধু কেন বড় বড় গ্যালারি হবে, এখানেও তো হতে পারে। আমরা তো খুব কম যাই কিসে, এই চত্বরে তো এটা খুব প্রয়োজনীয় জিনিস। এটা দেখেই, এটা ভেবেই ভালো লাগছে এই জায়গা থেকে আমার এই গ্যালারির জন্য, এবং ভাই এবং ওর নামটা আমি জানি না, বোনের জন্য আমার কেপ 31 গ্যালারির তৃতীয় বার্ষিক প্রদর্শনী পরম্পরা এসেছি আমরা। এখানে তরুণ প্রজন্মের শিল্পীদের অনেক ছবি এখানে এক্সিবিট হয়েছে, এবং তরুণ সম্প্রদায় যে নতুন নতুন ভাবনায় অভিনব প্রতিভা শক্তি নিয়ে তারা আঁকছে, এই এক্সিবিশন তার একটা প্রামাণ্য এক্সিবিশন, সেটা দেখে বোঝা যায়। এবং এখানে ভালো ভালো কাজ, ভালো ভালো ছবি স্থান পেয়েছে, এবং জনগণ এটা দেখুক, দেখে তাদের ছবির ভাবনাটা, ছবির রস তারা উপভোগ করুক। এইভাবে সমাজে একটা জনগণ একটা শিল্পময় হয়ে উঠুক, শিল্পসম্মত, শিল্পের স্বাদ পাক। ব্যবহারিক জীবনে যে আনন্দ মানুষ পায় না, সেটা শিল্পের মধ্যে পূরণ হয়। ব্যবহারিক জীবনে যে স্বাধীনতা মানুষ হারায়, শিল্পের মাধ্যমে সেটা ফিরে পায়, লস ফ্রিডম তারা রিগেন করে। সেদিক থেকে এই ধরনের এক্সিবিশন বারবার অনুষ্ঠিত হলে এটা একদিক থেকে একটা জনকল্যাণমূলক উদ্যোগ মনে করি। পরম্পরা বারবার এইভাবে জনগণের সামনে শিল্পীদের ছবিকে তুলে ধরুক, এইভাবে সমাজে একটা বিপ্লব চলুক, যে সাধারণ জীবনযাত্রা শিল্পময় হয়ে উঠুক, শিল্পের আস্বাদন সবাই পাক, এটি চলতে থাকুক, এই শুভেচ্ছা কামনা করি। এই প্রদর্শনীতে প্রচুর ছবি আছে, তার মধ্যে এই 14 নম্বর ছবিটা, এটা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করছে। এই কারণে আমি মনে করি ছবিতে যে প্রকাশ, সেটাই বড় কথা। তার টেকনিককে ছাপিয়ে তার প্রকাশ যদি অনেক বড় হয়ে ওঠে, তাহলে সেই ছবি কিন্তু অনেক বেশি সার্থক মনে করব। এখানে টেকনিক, রং, টোন, কালার এগুলোর প্রাধান্য কমিয়ে তার যে ভাবটাকে খুব প্রতীকীভাবে প্রকাশ করেছে, যে খরাতে কি পরিস্থিতি হয়, অনেক কিছু একে অনেক কথা বলে বোঝাতে হয়নি, কয়েকটা স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে জলহীন অবস্থা হলে, খরা এলে কি পরিস্থিতি হয়। সামান্য উপকরণের ভেতর দিয়ে এটাকে অনেক পরিষ্কার ভাবে তুলে ধরেছে। যে ছবিটা ভাব যত বেশি বড় হয়, ফর্মটাকে, রূপটাকে ছাপিয়ে, সেই ছবিতে অনেক বেশি সার্থক। এক্ষেত্রে সার্থকতা আমার বিচারে সেই জায়গায় পৌঁছেছে, যে উপকরণ খুব কম, রং নেই, একটা ব্রাউন ধরনের রং, বাদামি রঙের, আর অন্যান্য রং, আলো ছায়া, পার্সপেক্টিভ, এগুলোকে সমস্ত বাদ দিয়ে
কমিয়ে, মানে উপকরণের অনেক আয়োজনটা কমিয়ে সামান্য কিছু ভেতর দিয়ে অনেক বড় তথ্যকে সুন্দরভাবে তুলে ধরেছে। যে খারাপ পরিস্থিতি কিরকম হতে পারে সেটা অনেক স্পষ্ট হয়ে উঠেছে, অনেক প্রতীকী ভাবে জোরালো ভাবে তুলে ধরেছে। আমি হুগলি জেলার ছেলে। আমি ইন্দিরা কলেজ সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ অফ ভিজুয়াল আর্ট গড়িয়া, ওখানে আমি রানিং 4th ইয়ারের ব্যাচ। আমার ছবি মূলত আমার গ্রামের নিয়ে। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার দ্বারকেশ্বর নদীর তীরে। তো ওখানে সাধারণ মানুষের যে জীবিকা হয় নদী কেন্দ্রিক বেসিক্যালি। তো সেখানে কি দেখা যায় যে নদীর যখন জল থাকে তখন মৎস্যের যে জীবিকা হয়, তখন তাদের এই মৎস্যের জীবিকার জন্য যারা যে নদীকে কিভাবে ব্যবহার করে, পরবর্তীকালে সেই নদীর জল শুকিয়ে গিয়ে তার যখন জীবিকা নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের যে জীবিকার যে এলিমেন্টস গুলো রয়ে যায় নদীর তীরবর্তী অঞ্চলে বা নদীর মধ্যে, সেইগুলো পরবর্তীকালে বোঝায় যে এখানে তাদের একটা জীবিকা ছিল, বা পরবর্তীকালে এখানে তাদের কোনো রকম আশা হতে পারে বা চলে গেছে বা চলে গেছে। এটাকে বোঝানোর জন্য আমি এই ফাটাগুলোকে ইউজ করছি, কারণ নদী কেন্দ্রিক এলাকাগুলো যখন জল থাকে তখন পরিষ্কার থাকে, কিন্তু জল কমে যাওয়ার পর সেগুলো ফেটে যায়। তো সেটাকে আমি ব্যবহার করেছি আমার কাজের মধ্যে। একটু তৈরি হয়েছে ক্যানভাসের উপর। তো বাকি ক্যানভাসের উপর ফাটাগুলোকে আমি কিছু কিছু জায়গায় ফাটা দেখাতে চাইছি, যেই জায়গাটা দেখাতে চাইছি সেই জায়গাটা ইউজ করেছি মিডিয়াম। বাকি জায়গাগুলো আমি কালার, তো আমি অনলি অ্যাক্রিলিক কালার দিয়ে বাকিগুলোকে তুলির মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই নদী তীরবর্তী অঞ্চলের মাটিকে পলি মাটি হয়, তো সেই কারণে ওখানে মাটি ফেটে যায়। তো ওই পিগমেন্টটাকে আমি কালারের সাথে বাইন্ডারের সাথে মিশিয়ে যাতে পরবর্তীকালে তার বিল কোয়ালিটি এবং পরবর্তীকালে রয়ে যায় সেটাকে ভেবে ওর সাথে বাইন্ডার মিশিয়ে আমি এইভাবে ইউটিলাইজ করেছি কাজটাকে। তো কেপ 31-এ এবছর আমার প্রথম ছবি দেয় এবং প্রথমেই উইনিং অ্যাওয়ার্ড আমি পেলাম। তো থ্যাংক ইউ ফর জাজমেন্ট।
F31 এর দ্বিতীয় বার্ষিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।